এইচএসসিতে যে কয়টা চ্যাপ্টার নিয়ে আমরা সবচেয়ে প্রবলেম ফেস করি বাংলায়, তার মধ্যে একটা অন্যতম চ্যাপ্টার হচ্ছে গন্তব্য কাবুল। সৈয়দ মুজতবা আলীর এই লেখায় আজকে আমরা চলে যাব এবং এর ভেতরকার যত যত কঠিন শব্দ, কঠিন বাক্য আছে, তার সব কিছু আমরা বিশ্লেষণ করব। তো আজকে চলো চলে যাই আমাদের গন্তব্য কাবুলে। আমরা একদম প্রথম থেকে শুরু করি। কোথায় গেল আমার কলম? আগে একটু দেখি। ও বাবা, কলম আবার আনতে যেয়ে দেখি প্রথমে কলম গেল আমার চলে, একটা লেখা চলে আসলো। হ্যাঁ, শুরু করছি আমরা। চাঁদনি থেকে 9 শিকে দিয়ে একটা শার্ট কিনে নিয়েছিলাম। আচ্ছা, এখন এই যে লেখক যখন প্রথমেই বলছে যে 9 শিকে দিয়ে একটা শার্ট কিনে নিয়েছে, এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে 9 শিকে এটা আসলে কি। আমাদের একটু দেখতে হবে যে শিকি বলতে কি বোঝানো হয়। শিকি বলতে তখন বোঝানো হতো মূলত 25 পয়সা। তো 25 পয়সা যদি শিকি হয়ে থাকে, তাহলে 9 শিকে সমান সমান কত? 9 শিকে সমান সমান হয় 2 টাকা 25 পয়সা। তো এটা আসলে যেই সময়ে তিনি লিখেছেন, ওই সময় 2 টাকা 25 পয়সারও অনেক মূল্য আছে। তো সেটি দিয়ে তিনি একটি শার্ট কিনে নিয়েছিলেন। তখনকার দিনে বিচক্ষণ বাঙালির জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করত। আমরা দেখতে পাই এই ইউরোপিয়ান থার্ড বা যেই যানবাহনটার কথা বলা হচ্ছে, অর্থাৎ যেটা থেকে তিনি হাওড়া রেল স্টেশন থেকে ওঠেন, সেই ইউরোপিয়ান থার্ডের কথা এখানে উল্লেখ করা হচ্ছে। তো হাওড়া স্টেশনে সেই থার্ডে উঠতে যেতেই এক ফিরিঙ্গি হেঁকে বলল। হাওড়া স্টেশনটা কি? এটা হলো কলকাতার একটা খুব বড় সড়ো একটা স্টেশন, এবং এটা ওখানে অনেক ফেমাস হাওড়া স্টেশন। সো সেই হাওড়া স্টেশন থেকে তিনি উঠলেন এবং উঠতে যেতেই এক ফিরিঙ্গি হেঁকে বলল। এখন মনে হতে পারে যে ফিরিঙ্গি মানে আসলে কি? যদিও এটা একটা ফার্সি থেকে আগত শব্দ, এটার অর্থ হলো ফ্রেঞ্চ বা ইউরোপিয়ান। কিন্তু যখন এখানে ব্রিটিশ সাম্রাজ্য ছিল আমাদের এই জায়গাটাতে, ব্রিটিশ কলোনির টাইমে যে কোনো সাদা চামড়ার মানুষকেই ফিরিঙ্গি বলা হতো। তো একটা সাদা চামড়ার লোক ওখানে ছিল, ও বলে বসলো, এটা ইউরোপিয়ানদের জন্য। আমি গাক গাক করে বললাম। আচ্ছা, গাক গাক করে বলা মানে কি? গাক গাক, গাক গাক শব্দের অর্থ হচ্ছে খুব কর্কশভাবে, যে মানে একদম অসংলগ্ন বা খুব কর্কশভাবে বললাম, ইউরোপিয়ান তো কেউ নেই, চলো তোমাতে আমাতে ফাঁকা গাড়িটা কাজে লাগাই। তোমাতে আমাতে মানে চলো তুমি আমি মিলে ফাঁকা গাড়িটা কাজে লাগাই। এক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইয়ে পড়েছিলুম। তুলনাত্মক ভাষাতত্ত্ব বলতে কি? যেখানে ভাষার বিভিন্ন তত্ত্ব বা থিওরি নিয়ে তুলনা করা হয়েছে, এই ধরনের কোনো একটা বই। বাংলা শব্দের অন্তদেশে, অন্তদেশে মানে শেষে, বাংলা শব্দের শেষে যদি অনুস্বার যোগ করা হয়, অনুস্বার কি আমরা জানি, অনুস্বার হচ্ছে একটা বর্ণ, বাংলা বর্ণমালার। সেই অনুস্বার যদি যোগ করা হয়, তাহলে সেটা শুনতে সংস্কৃতের মতো শোনায়। আর অন্যদিকে ইংরেজি শব্দের প্রাগ দেশে, প্রাগ দেশে শব্দের অর্থ হচ্ছে শুরুতে। তো যদি জোর দিয়ে কথা বললে সেটা সাহেবি ইংরেজি হয়। মানে ধরো, ইউ গো দেয়ার, এরকম, মানে এটা মনে হচ্ছে যে একটা সাহেবি ইংরেজি। মানে খুব সাহেবরা যেভাবে ইংরেজিতে কথা বলে, মানে ইংরেজি শব্দের শুরুতে যদি প্রথমে যদি একটু জোর দিয়ে কথা বলা যায়, ঠিক আছে, একটু স্ট্রেস দেওয়া যায়, সেটাই। অর্থাৎ পয়লা সিলেবলে, মানে যে প্রথম যেই সিলেবল তোমরা পড়েছো আমি আশা করি ইংরেজি ব্যাকরণে, এবং বাংলাতেও তোমরা পড়েছো অক্ষর, সেটাই হচ্ছে সিলেবল। মানে একদম প্রথমে যদি পয়লা সিলেবলে অ্যাকসেন্ট দেওয়া, অ্যাকসেন্ট দেওয়া বলতে কি? অ্যাকসেন্ট কি? অ্যাকসেন্ট হচ্ছে বিভিন্নভাবে যে ভাষা বলে, সেটাকে বলে অ্যাকসেন্ট। যেমন ধরো, ব্রিটিশরা একভাবে ইংরেজি বলে, ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকানরা একভাবে বলে, আমেরিকান অ্যাকসেন্ট, এরকম আর কি। তো এই পয়লা সিলেবলে অ্যাকসেন্ট দেওয়া মানে ওই নেটিভদের মতো করে বলার চেষ্টা করাটা খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো। এর মানে কি? খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার বিষয়টা হচ্ছে যে রান্না যতই খারাপ হোক না কেন, যদি তার মাঝে আমি অনেক মরিচ দিয়ে দিই, তাহলে সব পাপ ঢাকা পড়ে যায়, কারণ আলটিমেটলি এটা ঝাল হয়ে যায়। তো তখন অন্য কি হয়েছে আর না হয়েছে সেটা আসলে বোঝা যায় না। সোজা বাংলায় এরই নাম গাক গাক করে ইংরেজি বলা। ফিরিঙ্গি তালতলার নেটিভ। তালতলা হচ্ছে কলকাতার ওখানে একটা জায়গার নাম। তো তালতলার নেটিভ বলতে তিনি হচ্ছে তালতলার ওখানটাতে থাকেন, এই হোয়াইট সাদা চামড়া। কাজেই আমার ইংরেজি শুনে ভারী খুশি হয়ে জিনিসপত্র গোছাতে সাহায্য করলো। কিন্তু এদিকে আমার ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে আসছিল। এতদিন পাসপোর্ট জামাকাপড় জোগাড় করতে ব্যস্ত ছিল, অন্য কিছু ভাববার ফুরসত পাইনি। ফুরসত শব্দের অর্থ কি? ফুরসত শব্দের অর্থ হচ্ছে সুযোগ। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে প্রথম যে ভাবনা আমার মনে উদয় হলো, সেটা অত্যন্ত কাপুরুষ জনচিত মনে হলো। কাপুরুষ জনচিত মনে হলো আমি একা। ফিরিঙ্গিটির রোগ ভালো, আমাকে গুম হয়ে শুয়ে থাকতে দেখে, মানে চুপচাপ শুয়ে থাকতে দেখে সে কি বলল চলো দেখি। এত মনমরা হলে কেন? গোয়িং ফার? দেখলুম বিলিতি কায়দা জানে। দেখো, সৈয়দ মুজতবা আলী কত মানে লেখার মাঝে কত খেলা দেখিয়েছেন। বললো বিলিতি কায়দা জানে, এত মনমরা হলে কেন? গোয়িং ফার?
দেখো এই যে গোয়িং ফার এই কথাটা কেন বললো, সে তো হচ্ছে চাইলে এখানে ডিরেক্টলি বলতে পারতো যে তুমি কোথায় যাচ্ছ। এই গোয়িং ফার কিন্তু একটা কায়দা করে বলা। যেমন ধরো আমার বাসা হচ্ছে ঢাকার, ধরলাম খিলগাঁওয়ে। এখন তুমি আমাকে বললা যে স্যার আপনার বাসাটা কি ঢাকার ধানমন্ডিতে? মানে আমি বললাম আরে না না ধানমন্ডি না, খিলগাঁওয়ে। তুমি কিন্তু হয়তো যদি আমাকে ডিরেক্ট জিজ্ঞেস করতা যে আপনার বাসা কোথায়, তখন তো আমি প্রশ্ন করতাম কেন আমার বাসা দিয়ে তুমি কি করবা। কিন্তু দেখো যখন তুমি আমাকে কায়দা করে জিজ্ঞেস করলে আপনার বাসা কি ধানমন্ডি, তখন আমি বললাম না আমার বাসা তো খিলগাঁও। ওয়্যার আর ইউ গোয়িং, এটাও বললো না, বললো গোয়িং ফার মানে অনেক দূরে কোথাও যাচ্ছ। আচ্ছা তা সে যাই হোক, সাহেবের সঙ্গে আলাপচারিতা আরম্ভ হলো। তাতে লাভও হলো। সন্ধ্যা হতে না হতেই সে প্রকাণ্ড এক চুবড়ি খুলে বলল, চুবড়ি শব্দের অর্থ কি? চুবড়ি শব্দের অর্থ হচ্ছে ছোট ঝুড়ি। তার ফিয়াসে নাকি উৎকৃষ্ট ডিনার তৈরি করে সঙ্গে দিয়েছে। ফিয়াসে শব্দের অর্থ কি? এটার মানে আসলে মূলত বোঝায় ভালোবাসার নারী বা ওয়াইফ, এমনটা বোঝায় আর কি, জীবন সঙ্গিনী। তো সে উৎকৃষ্ট ডিনার তৈরি করে সঙ্গে দিয়েছে এবং তাতে নাকি একটি পুরো দস্তুর পল্টন পোষা যায়। পল্টন শব্দটা যদিও মোস্টলি ইউজ করা হয় মিলিটারিতে যেটা আমরা ইংরেজিতে দেখি প্লাটুন। সো এই পল্টন শব্দটা হচ্ছে আসলে এমনিতে বোঝায় একসাথে অনেকগুলো মানুষ যখন থাকে সেটাকে বলা হয় পল্টন। আচ্ছা, আমি আপত্তি জানিয়ে বললুম যে আমিও কিছু কিছু সঙ্গে এনেছি। সে নিতান্ত নেটিভ বস্তু, মানে আমার এখানকার লোকাল খাবার যাবার, হয়তো বড্ড বেশি ঝাল। এটা বলছে কেন? কারণ সাদা চামড়ার মানুষজন আমাদের চেয়ে ঝাল কম খায়। তো খানিকক্ষণ তর্কাতর্কির পর স্থির হলো সব কিছু মিলিয়ে ব্রাদারলি ডিভিশন করে আলা কার্ট ভোজন, যার যা খুশি খাবে। ব্রাদারলি ডিভিশন মানে ভাই ভাইয়ের মতো ভাগযোগ করে দুইজনের মধ্যে, পরে আলা কার্ট ভোজন। আলা কার্ট এটার মানে কি? এটা আসলে একটা ফরাসি শব্দ, এটা হচ্ছে এরকম শব্দটা আলা কার্তে। এটার মানে হচ্ছে বলতে পারো অ্যাকর্ডিং টু দ্য, এমন আর কি বোঝায় আলা কার্তে দিয়ে। তো এইখানে আসলে অ্যাকর্ডিং টু দ্য মেনু এমন বোঝাচ্ছে। আলা কার্তে ভোজন মানে হচ্ছে মেনুতে যা যা আছে সবার, মানে দুজনের মিলে সেটা খাবে দুজন মিলে। তো সাহেব যেমন যেমন তার সব খাবার বের করতে লাগলো, আমার চোখ দুটোর সঙ্গে সঙ্গে জমে যেতে লাগলো সেই শিক কাবাব, সেই ঢাকাই পরোটা, মুরগি মুসল্লাম, আলু গোশত, মানে সব লোকাল খাবার দাবারই আনছে, সে কোনো ইংরেজদের খাবার আনেনি। আমিও তাই নিয়ে এসেছি জাকারিয়া স্ট্রিট থেকে। জাকারিয়া স্ট্রিটটা হচ্ছে কলকাতার একটা খুব বিখ্যাত জায়গা। আমিও সেখানটাতে গিয়েছিলাম বেশ কয়েকবার, কলকাতাতে যেই কয়েকবার গিয়েছি। তো এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, মূলত মুসলিমরাই ওখানটাতে খায়। মুসলিমরা খায় কথাটা ভুল, মানে মুসলিমদের খাবারগুলো পাওয়া যায় আর কি ওখানে। আফগানি খাবার, পাকিস্তানি খাবার, এগুলো আর কি, মানে বিরিয়ানি, তারপরে ধরো কাবাব, এগুলো পাওয়া যায় ওখানে। এবার সাহেবের চক্ষু স্থির হওয়ার পালা। হ্যাঁ, দেখে তো অবাক। ফিরিস্তি মিলিয়ে একই মাল বেরোতে লাগলো। ফিরিস্তি মিলিয়ে একই মাল বেরোতে লাগলো। কাহিনী কি? এরকম একই মাল বেরোতে লাগলো। এমনকি শিক কাবাবের জায়গায় স্বামী কাবাব নয়, আলু গোস্তের বদলে কপি গোস্ত পর্যন্ত নয়, মানে ফুলকপি গোস্ত নয়, সব একই খাবার দুইজনেরই। আমি বললুম ব্রাদার আমার ফিয়াসে নেই, এসব জাকারিয়া স্ট্রিট থেকে কেনা। একদম হুবহু একই স্বাদ। সাহেব খায় আর আনমনে বাইরের দিকে তাকায়। আমারও আবছা আবছা মনে পড়লো যখন সওদা করছিলুম, যখন সে কিনছিল, তখন যেন এক গাবদা গাবদা ফিরিঙ্গি মেমকে, মানে কোনো একটা মহিলাকে, হোয়াইট, হোটেলে যা পাওয়া যায় তাই কিনতে দেখেছি। ফিরিঙ্গিকে বলতে যাচ্ছিলুম তার ফিয়াসের একটা বর্ণনা দিতে, কিন্তু থেমে গেলুম। মানে সে সন্দেহ করছে যে ওই যে সে গাবদা গোবদা মোটাসোটা একটা হোয়াইট মহিলাকে, ভদ্রমহিলাকে দেখে এসেছেন জাকারিয়া স্ট্রিটে বিভিন্ন জিনিস কিনতে। তো তিনি ধারণা করছেন এটা হচ্ছে এই লোকেরই ওয়াইফ, এবং যেই জিনিসগুলো কিনে নিয়ে এসেছে, যেহেতু সবই জাকারিয়া স্ট্রিটেরই খাবার, তাই হয়তোবা ওই ভদ্রমহিলা আসলে ওনার ওয়াইফই ছিল। আচ্ছা, তো ভোর কোথায় হলো মনে নেই, দুজনেই তো ট্রেনে। জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না। জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না। পশ্চিমে বলতে বোঝাচ্ছে পশ্চিমবঙ্গে। আর গৌরচন্দ্রিকা মানে কি? গৌরচন্দ্রিকা মানে হচ্ছে ভূমিকা। জুন মাসের গরমটা কি হয়? এটা হচ্ছে পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না। আচ্ছা তাহলে দেখি তো একটু কালারটা একটু চেঞ্জ করি তো। কালারটা চেঞ্জ করলে কি ভালো হবে? আমি ঠিক শিওর না। সেই পার্পল কালারটা দিই। দিই তো কেমন হবে এটা? খারাপ না, ভালোই হবে। হ্যাঁ, 7টা বাজতে না বাজতেই চরচর করে টেরচা হয়ে গাড়িতে ঢোকে। টেরচা মানে কি? টেরচা বলতে মূলত এখানে বোঝাচ্ছে ওই যে একটা বাংলা একটা শব্দ আছে না, তেরসা হয়ে, মানে হচ্ছে বাঁকা হয়ে, ওটা আর কি। মানে বাঁকা হয়ে রোদটা গাড়িতে ঢুকছে। আর দিনটা কীরকম কাটবে তার আভাস তখনই দিয়ে দেয়, মানে অনেক গরম পড়বে। গাড়ি যেন কালোয়াত ঊর্ধ্বশ্বাসে ছুটছে। কালোয়াত ঊর্ধ্বশ্বাসে ছুটছে মানে কি? কালোয়াত শব্দের অর্থ দেখতে হবে। এটা মূলত যারা উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, তারা হচ্ছে মানে খুব পারদর্শিতা যখন দেখায় ওটাকে বলা হয় কালোয়াতি বা কালোয়াত, ওটা। তো কালোয়াত ঊর্ধ্বশ্বাসে ছুটছে, এটা আরও একটা জায়গাতে বলা হয় যখন খুবই দ্রুত লয়ে খুব দ্রুত গাইতে থাকে উচ্চাঙ্গ সঙ্গীত, ওটাকেও বলা হয় কালোয়াত, মানে গাড়িভাবে খুব দ্রুত ছুটছে। মনে হচ্ছে কোনো গতিকে রোদ্দুরের তবলচিকে হার মানিয়ে যেন কোথায় গিয়ে ঠান্ডায় জিরোবে।
কোনো গতিকে, মানে যেভাবেই হোক রোদ্দুরের তবলচিকে, তবলচি শব্দের অর্থ হচ্ছে যে তবলা বাজায়, তো তবলা বাদক, রোদ্দুরের তবলচি বলতে বোঝাচ্ছে যে রৌদ্র যেন তবলা বাজাচ্ছে আর ওই গাড়িটা যেন ওই সঙ্গীর উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীর মতো খুব দ্রুত বেগে গেয়ে যাচ্ছে, হার মানিয়ে যেন কোথায় গিয়ে ঠান্ডায় সে জিরোবে। আর রোদ্দুরও চলেছে সঙ্গে সঙ্গে ততোধিক ঊর্ধ্বশ্বাসে, রোদ্দুরও একদম ঊর্ধ্বশ্বাসে চলেছে, সে পাল্লায় প্যাসেঞ্জারদের প্রাণ যায়। গাড়ি এর মাঝে আবার ভোল ফিরিয়ে এনেছে। ভোল মানে কি? ভোল মানে হচ্ছে অবস্থা। অবস্থা ফিরিয়ে নিয়েছে বলতে আসলে বোঝাচ্ছে আবার আগের অবস্থায় চলে এসেছে, মানে গাড়ি এখন একটু স্লো হয়েছে। আচ্ছা, দাড়ি লম্বা হয়েছে, টিকি খাটো হয়েছে, নাদুস নুদুস লালাজিদের মিষ্টি মিষ্টি আইয়ে বৈঠিয়ে আর শোনা যায় না, এটার মানে কি? একটু পানি খেয়ে নি, যেই ঠান্ডা লাগছে। গাড়ির মাঝে আবার ভোল ফিরিয়ে নিয়েছে, দাড়ি লম্বা হয়েছে, মানে এতক্ষণ আসলে পশ্চিমবঙ্গের মানুষজন ছিল, কিন্তু এখন দেখা গেছে অন্য প্রদেশের মানুষজন এখানে ওঠা শুরু করেছে। দাড়ি লম্বা হয়েছে কারণ তিনি আসলে পাঞ্জাবের দিকে চলে এসেছেন এবং এখন এখানে পাঞ্জাবিরা ওঠা শুরু করেছে। ঠিক আছে, একটু দাঁড়াও। এখন এখানে পাঞ্জাবিরা ওঠা শুরু করেছে, তো বলছে যে গাড়ির মাঝে ভোল ফিরিয়ে নিয়েছে, দাড়ি লম্বা হয়েছে, হ্যাঁ, টিকি খাটো হয়েছে কারণ পশ্চিমবঙ্গের তারা ছিল, তাদের তো টিকি ছিল, তো সেটা এখন আর নাই। নাদুস নুদুস লালাজিদের, লালাজি কাকে বলা হয়? মূলত হিন্দুদেরকে সম্মানসূচকভাবে এই লালাজি শব্দটা বলা হয়ে থাকে, সম্বোধনটা করা হয়ে থাকে লালাজি। তো সেটার মিষ্টি মিষ্টি তারা যেমন হিন্দুরা বলছিল এখানকার আইয়ে বৈঠিয়ে, এগুলো আর শোনা যাচ্ছে না। আমরা আসলে আমাদের বাংলাদেশে এটা দেখতে পাই না, যেহেতু বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বাদে শুধু একটা জাতিই হচ্ছে এখানে সংখ্যাগরিষ্ঠ, মানে বাঙালি জাতি। তো ভারতে তো বিষয়টা এমন নয়, ওখানে অনেকগুলো জাতি আছে, তামিল আছে, পাঞ্জাবি আছে, বাঙালি আছে, অনেক অনেক জাতি আছে। তো এখন ওখানে দেখা যায় যে আমিও ভারতে এমন কিছু বেশ লং ট্রেন জার্নি করেছি। সো এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাবার সময় মাঝখানে দেখা যায় একদম ভিন্ন দেখতে মানুষ উঠছে, ভিন্ন ভাষায় কথা বলছে এমন। তো এখন 6 ফুট লম্বা পাঠানদের দাগা দাগা দিলতা রাওরা, পাঞ্জাবিদের তুবি অসি, আর শিখ সর্দারজিদের জালবন্ধ দাড়ির হরেক রকম বাহার, মানে বোঝা গেল এখন যেখানে এসেছে আর ওখানে বাঙালি বাঙালি বা একদম যেই অ্যাজ ইউজুয়াল মুসলিমদের দেখা যায়, সরি হিন্দুদের দেখা যায় ওইরকম নয়। এখানে 6 ফুট লম্বা পাঠানদের, পাঠান হচ্ছে একটা জাতিগোষ্ঠী, তো তারা বলছে দাগা দাগা দিলতা রাওরা, দাগা দাগা দিলতা রাওরা। কিংবা কি বলছে পাঞ্জাবিদের বলছে তুবি অসি। আচ্ছা, এখানে আসলে আমরা যদি দেখি যে দাগা দাগা দিলতা রাওরা বা পাঞ্জাবিদের যখন তুবি অসি, এগুলো দিয়ে মূলত বোঝাচ্ছে যে ওদের ভাষায় তখন তারা কথা বলছে, মানে সেই দাগা দাগা দিলতা রাওরার কথা বলো আর যেটার কথাই বলো, মানে তারা হচ্ছে তখন কথা বলছে ওদের নিজেদের ভাষায়, অর্থাৎ ওদের ভাষাটা এখানে শুনতে পাওয়া যাচ্ছে। এখানে এখন আর কোনো বাঙালির ভাষা টাষা আর এখানে দেখা যাচ্ছে না। আর তুবি অসি মানে কি? তুবি অসি মানে হচ্ছে এমনিতে তোমার তলোয়ার। শিখ সর্দারজিদের, যারা শিখ, তাদের দাড়িটা আসলে নানা রকম বাহারের থাকে, সেটার কথাই বলছে। তো সামনের বুড়ো সর্দারজি, সেই শিখ সর্দারজি প্রথম আলাপ আরম্ভ করলেন গোয়িং ফার, না সেই ইংরেজের মতো এই প্রশ্নটা করলেন না, সোজাসুজি জিজ্ঞেস করলেন কাহা যাইয়েগা, কোথায় যাবে? আমি ডবল তসলিম করে, তসলিম শব্দের অর্থ হচ্ছে সালাম, সবিনয়ে উত্তর দিলুম। সবিনয় উত্তর দিলুম মানে খুব সুন্দর করে কথা বলে, কারণ ভদ্রলোক ঠাকুরদার বয়সী, অনেক বয়স্ক। আর জবর জঙ্গ দাড়ি গোফের ভিতর, মানে খুব ভয়ঙ্কর তার দাড়ি গোফ, অতি মিষ্ট মোলায়েম হাসি। জিজ্ঞাসা করলেন পেশোয়ারের কাউকে চিনি? আচ্ছা, পেশোয়ারটা কি? এটা হচ্ছে পাকিস্তানে অবস্থিত একটা জায়গার নাম। এখন উনি যেই সময়ে লিখেছে, ধরো ওই সময় তো আসলে এগুলো তো বহুত আগের কথা, 1947-এর আগে, দেশভাগের আগে এগুলো লেখা। আচ্ছা, না, হোটেলে উঠবো, বললুম বন্ধুর বন্ধু স্টেশনে আসবেন, তবে তাকে কখনো দেখিনি, তিনি যে আমাকে কি করে চিনবেন সে সম্বন্ধে ঈষৎ উদ্বেগ আছে, কিছুটা উদ্বেগ আছে। সর্দারজি হেসে বললেন কিছু ভয় নেই, পেশোয়ার স্টেশনে এক গাড়ি বাঙালি নামে না, আপনি 2 মিনিট সবুর করলেই তিনি আপনাকে ঠিক খুঁজে নেবেন। আচ্ছা, 2 মিনিট সবুর করলেই আমার বন্ধু আমাকে খুঁজে নেবেন। আমি সাহস পেয়ে বললুম তা তো বটেই, তবে কিনা শার্ট পরে এসেছি। মানে কেন এটা বললো তবে কিনা শার্ট পরেছি? কারণ শার্ট তো বাঙালির ড্রেস না, কিন্তু এরপরও চিনবে কিনা এরকমটা বলছে আর কি। তো সর্দারজি এবার অট্ট হাস করে বললেন শার্টে যে 1 ফুট জায়গা ঢাকা পড়ে তাই দিয়ে মানুষ মানুষকে চেনে নাকি? আসলে শার্ট মানে ড্রেসটা অনেক ছোট কম্পেয়ার টু ওনারা যেই ধরনের ড্রেস পরে। আমি আমতা আমতা করে বললুম তা নয়, তবে কিনা ধুতি পাঞ্জাবি পরলে হয়তো ভালো হতো। সর্দারজিকে হারাবার উপায় নেই,
মানে খুব সুন্দর করে কথা বলেন, বলেন এ ও তো তাজ্জব কি বাত, পাঞ্জাবি পড়লে বাঙালিকে চেনা যায়, তাজ্জব কি বাত মানে হচ্ছে কি বাত মানে হচ্ছে কি ব্যাপার, কি তাজ্জব ব্যাপার, বা মানে পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়, এমনভাবে বলছে আর কি, যে মানে বাঙালির তো ড্রেস না পাঞ্জাবি, এমনভাবে যেন কথাগুলো বলছে আর কি। হ্যাঁ, আমি আর এগুলাম না, বাঙালি পাঞ্জাবি ও পাঞ্জাবি কুর্তায় কি তফাত। আচ্ছা, পাঞ্জাবি ও পাঞ্জাবি কুর্তায় কি তফাত, এই কথাটা কেন বলা হলো? কারণ এই যে পাঞ্জাবি আর পাঞ্জাবি কুর্তা, আমরা যেই ধরনের পাঞ্জাবি পরি, আর তুমি যদি দেখো যে ধরো পাকিস্তানিদের পাঞ্জাবি, দুটোর মধ্যে কিন্তু মানে পাঞ্জাবি কুর্তা, এটার মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে। আচ্ছা, তো তফাৎ সে সম্বন্ধে সর্দারজিকে কিছু বলতে গেলে তিনি হয়তো আমাকে আরও বোকা বানিয়ে দেবেন, তার চেয়ে বরঞ্চ উনিই কথা বলুন, আমি শুনে যাই। আচ্ছা, জিজ্ঞাসা করলুম, সর্দারজি শিলওয়ার বানাতে ক গজ কাপড় লাগে? শিলওয়ার বানাতে ক গজ কাপড় লাগে, এটা হচ্ছে একটা আসলে মানে এক ধরনের ড্রেসের নাম শিলওয়ার, যেটা অনেকটা যে আমাদের সালোয়ারের সাথে তুলনা করা যেতে পারে। তো এটা ওখানে পুরুষরাই পরে। বললেন দিল্লিতে 3.5, দিল্লির কথা তো আমরা বুঝলাম, ভারতের দিল্লির কথা বলছে। জলন্ধরে 4.5, জলন্ধর হচ্ছে ভারতের পাঞ্জাব প্রদেশের খুব প্রাচীন একটা শহর, ওখানে কত গজ লাগে? 4.5 গজ। লাহোরে লাগে 5.5 গজ। লালমুসায় লাগে 6.5। লালমুসা কি? এটা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাবের গুজরাট জেলায় অবস্থিত একটা শহর আর কি, লালমুসা, সেখানে লাগে 6.5 গজ। রাওয়ালপিন্ডিতে লাগে 7.5 গজ। তারপর পেশাওয়ার, এইভাবে চলছে চলছে চলছে, এমনকি খাস পাঠান মুল্লুক কোহাট খাইবারে পুরো থান। আচ্ছা, এক থান কততে হয়? এটা সাধারণত 20 গজে হয়। তাই এই তিনি কোহাট খাইবারের কথা তিনি এখানটাতে বললেন, যে কোহাট খাইবারে পুরো থান খাস পাঠান মুল্লুক, কারণ পাঠানদেরই এলাকা, ওখানে পুরো থান 20 গজ। হ্যাঁ, 20 গজ, তাও আবার খাকি শার্টিং দিয়ে বানানো, মানে ওখানে খাকি শার্টিং দেয়, এরপরেও দেখা যায় যে 20 গজ ওখানে লেগে যায়। তা আমি বললাম, এরকম এক বস্তা কাপড় গায়ে জড়িয়ে চলাফেরা করে কি করে? মারপিট, খুন, রাহাজানির কথা বাদ দিন। সর্দারজি বললেন, আপনি বুঝি কখনো বায়োস্কোপ যান না? আমি বুড়ো বয়সেও মাঝে মাঝে যাই, না গেলে ছেলে ছোকরাদের মতিগতি বোঝার উপায় নেই। আচ্ছা, বায়োস্কোপটা কি? বায়োস্কোপটা হচ্ছে আমরা এখন হয়তো বা এটা খুব একটা দেখতে পাই না, বা এখন এটা একদমই এটার প্রচলন নাই এই স্মার্টফোন এবং এত কিছুর যুগে, কিন্তু বায়োস্কোপটা আগেকার দিনে এটা অনেক প্রচলিত ছিল। মানুষ হচ্ছে এটা তোমার ধরো একজন কি বলবো, যেটা এখনকার দিনের মুভির একটা অল্টারনেটিভ বলতে পারো এই বায়োস্কোপকে। তো আমার আবার একপাল নাতি নাতনি, এই সেদিন দেখলুম 200 বছরের পুরনো গল্পে এক মেম সাহেব, মানে এক সাদা চামড়ার এক ভদ্রমহিলা ফ্রকের পর ফ্রক পরেই যাচ্ছেন, মনে নেই 10খানা না 12খানা, তাতে নিদেন পক্ষে মানে কমপক্ষে 40 গজ কাপড় লাগার কথা। সেই পরে যদি মেমরা নেচে কুদে থাকতে পারেন, তবে মদ্দা পাঠান, মানে এরকম মানে অত জিনিস পরে যদি মেমরা এইভাবে নাচতে পারে, তবে মদ্দা পাঠান মানে এরকম মানে এত বিশাল দেহি পাঠানরা 20 গজি শিলওয়ার পরে মারপিট করতে পারবে না কেন? আমি খানিকটা ভেবে বললাম, হক কথা, তবে কি না বাজে খরচ, ঠিক কথা, তবে এটা বাজে খরচ এরকম একটা জিনিস এত বড় করে বানানো। ইতোমধ্যে গল্পের ভিতর দিয়ে খবর পেয়ে গিয়েছি যে পাঠান মুল্লুকের প্রবাদ, দিনের বেলা পেশাওয়ার ইংরেজের, রাত্রে পাঠানের, অর্থাৎ যতই ইংরেজ শাসন করুক না কেন, দিনের বেলায় ইংরেজদের যত মাতব্বরি, রাতের বেলা সেটা পাঠানদের হয়ে যায়। শুনে গর্ব অনুভব করেছি বটে যে বন্দুকধারী পাঠান কামানধারী ইংরেজের সঙ্গে পাল্লা দিতে পারে, কিন্তু বিন্দুমাত্র আরাম বোধ করিনি। গাড়ি পেশাওয়ার পৌঁছাবে রাত 9টায়। তখন যে কার রাজত্বে গিয়ে পৌঁছবো তাই মনে মনে নানা ভাবনা ভাবছি, এমন সময় দেখি গাড়ি এসে পেশোয়ারেই দাঁড়ালো। আচ্ছা, গাড়ি পেশোয়ারে দাঁড়িয়ে গেল। আচ্ছা, পেশোয়ারটা কোথায়? পেশোয়ারটা হয়তো বা তোমরা যদি এটা লোকেশনটা একটু বলি, এটা মূলত পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের সবচেয়ে বড় শহর। খাইবার পাসের শেষ পূর্ব প্রান্তের হ্রদের পাশে শহরটা অবস্থিত। এটা মধ্য দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্যে খুব সমৃদ্ধ একটা শহর। আচ্ছা, এবার আমরা কোথায় যাচ্ছি চলো। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই, জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলাম যে 6 ফুট পাঠানি পাঠানদের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন, মানে অনেক লম্বা একজন। কাতর নয়নে তার দিকে তাকিয়ে যতদূর সম্ভব নিজের বাঙালিত্ব জাহির করার সঙ্গে সঙ্গেই তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন তার নাম শেখ আহমদ আলী। আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিতেই তিনি তার দুহাতে সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ, পরম উৎসাহে, গরম সংবর্ধনায়। সে চাপে আমার হাতের 5 আঙুল তার 2 থাবার ভিতর তখন লুকোচুরি খেলছে। খানিকটা কোলে পিঠে, খানিকটা টেনে হিঁচড়ে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙায় বসালেন। টাঙা কি? এটা হচ্ছে মূলত ঘোড়ার গাড়ি, টাট্টু ঘোড়ায় টানা 2 চাকার গাড়ি আর কি। টাট্টু ঘোড়া বলতে ওই ঘোড়াগুলোর সাইজ একটু ছোট থাকতো।
আমি তখন শুধু ভাবছি ভদ্রলোক আমাকে চেনেন না, জানেন না, আমি বাঙালি, তিনি পাঠান, তবে যে এত সংবর্ধনা করছেন তার মানে কি? এর কতটা আন্তরিক আর কতটা লৌকিকতা? আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো আর কথাই নেই। আরবি ভাষায় একটা প্রবাদ আছে, ইয়ো মুসাফর নিমফুসফর, অর্থাৎ কিনা যাত্রার দিনই অর্ধেক ভ্রমণ হয়ে যায়। পূর্ব বাংলায় একই প্রবাদ প্রচলিত আছে, সেখানে বলা হয় উঠোন সমুদ্র পেরোলেই আধেক মুশকিল আসান। মানে একটা যাত্রার শুরুটা শুরু করলেই যেন যাত্রার অর্ধেকটা আসলে শেষ হয়ে যায়, মানে কাজটা শুরু করাই গুরুত্বপূর্ণ। আহমদ আলীর উঠোন পেরোতে গিয়ে আমার পাক্কা 7 দিন কেটে গেল, মানে অনেক দিন থাকতে হলো তার বাসায়, 7 দিন। 8 দিনের দিন সকালবেলা আহমদ আলী স্বয়ং আমাকে একখানা ড্রাইভারের পাশে বসিয়ে তাকে আমার জানমাল বাঁচাবার জন্য বিস্তর দিব্য দিলাসা দিয়ে বিদায় নিলেন। দিব্য দিলাসা মানে কি? দিব্য দিলাসা মানে হচ্ছে বলতে পারো স্বর্গীয় শুভকামনা, ঠিক আছে? একদম স্বর্গীয় শুভকামনা দিয়ে বিদায় নিলেন। হাওড়া স্টেশনে মনে হয়েছিল আমি একা, এখন মনে হলো আমি ভয়ঙ্কর একা। ভয়ঙ্কর একা এই অর্থে যে নোম্যান্স ল্যান্ডই বলুন আর খাস আফগানিস্তানই বলুন, এসব জায়গায় মানুষ আপন প্রাণ নিয়েই ব্যস্ত। নোম্যান্স ল্যান্ড আর খাস আফগানিস্তানের কথাটা কেন বললো? নোম্যান্স ল্যান্ড বলতে মূলত বোঝানো হয় অনিকেত প্রান্তর, অর্থাৎ দুটো দেশের মাঝখানে যেই জায়গাটা থাকে, যেই জায়গাটা আলটিমেটলি কারোরই না, কোনো দেশেরই না। ধরো বাংলাদেশ ভারতের মাঝখানে এমন জায়গা আছে, ধরো ভারত পাকিস্তানের মাঝখানে এমন জায়গা আছে। তো এসব জায়গায় মানুষ আপন প্রাণ নিয়েই ব্যস্ত। কেন? কারণ অবৈধভাবে যদি কোনো দেশের সীমানার মাঝে ঢুকে যায় তাহলে তাকে গুলি খেতে হবে। আর আফগানিস্তানেও ওই সময় সিকিউরিটি ইস্যুস ছিল, এজন্য তিনি আফগানিস্তানে চলাটাও ভয় পাচ্ছিলেন। সাধারণ লোকের বিবেক বুদ্ধি এদেশে এরকম কথাই কয়। তবু আফগানিস্তান স্বাধীন সভ্য দেশ, আর 5টা দেশ যখন খুন খারাপির প্রতি এত বেমালুম উদাসীন নয়, তখন তাদেরও তো কিছু একটা করার আছে। এই ভেবে 2-4টে পুলিশ 2-1 দিন অকুস্থলে ঘোরাঘুরি করে যায়। অকুস্থলে মানে কি? অকুস্থলে শব্দের অর্থ হচ্ছে ঘটনাস্থলে, অর্থাৎ এখানে অনেক ক্রাইম হয় এমনভাবে লেখক বর্ণনা করছেন। কিন্তু এরপরেও 2-4টে পুলিশ মানে একটু ঘোরাঘুরি করে যায় আর কি, যেহেতু পৃথিবীর অনেক দেশেই বা সব দেশেই কম বেশি পুলিশ টুলিশ আছে। তো যাই হোক, তিনি যেখানে বসেছেন তার ডান দিকে ড্রাইভার, সেই ড্রাইভার হচ্ছেন একজন শিখ সর্দারজি, বয়স 60-এর কাছাকাছি, 60। কাঁচা পাকা দীর্ঘ দাড়িও পরে জানতে পারলুম রাতকানা। বাদিকে আফগান সরকারের এক কর্মচারী, পেশাওয়ার গিয়েছিলেন কাবুল বেতার কেন্দ্রের মাল সরঞ্জাম ছাড়িয়ে আনবার জন্য। সব ভাষাই জানেন, অথচ বলতে গেলে এক ফরাসি ছাড়া অন্য কোনো ভাষাই জানেন না। অর্থাৎ আপনি যদি তার ইংরেজি না বোঝেন তবে তিনি ভাবখানা করেন যেন আপনিই যথেষ্ট ইংরেজি জানেন না। তখন তিনি ফরাসির যে 6টি শব্দ জানেন সেগুলো ছাড়েন। তখনও যদি আপনি তার বক্তব্য না বোঝেন তবে তিনি উর্দু ঝাড়েন। শেষটা এমন ভাব দেখান যে অশিক্ষিত বর্বরদের সঙ্গে কথা বলবার ঝকমারি এই ভেজাল আর তিনি কত পোহাবেন। অথচ পরে দেখলুম ভদ্রলোক অত্যন্ত বন্ধু বৎসল, বিপন্ন মানে যে বিপদে পড়েছে তার সহায়। তার উপরে বুঝতে পারলাম ভাষা বাবদে ভদ্রলোকের দুর্বলতা কেন, যখন শুনতে পেলাম যে তিনি অনেক ভাষায় পাণ্ডিত্যের দাবি করে বেতারে চাকরি পেয়েছেন। তাই অতটুকু শো অফ তো করতেই হয় তার, যে তিনি অনেক ভাষা খুব সুন্দর করে পাঠেন। বাসের পেটে একপাল কাবুলি ব্যবসায়ী, বাসের পেটে মানে বাসের ভেতরে, পেশাওয়ার থেকে সিগারেট, গ্রামোফোন, রেকর্ড, পেলেট বাসন। গ্রামোফোন এখন আসলে এগুলো জাদুঘরে দেখা যায়, এগুলো আগেকার দিনে মানুষ ব্যবহার করত। পেলেট বাসন, ঝাড় লণ্ঠন মানে একদম ঝাড়বাতি, লাইট টাইট, ফুটবল, বিজলি বাতির সাজ সরঞ্জাম। বিজলি বাতি বলতে আসলে ইলেকট্রিক লাইট আর কি। কেতাব পুঁথি, এক কথায় দুনিয়ার সব জিনিস কিনে নিয়ে যাচ্ছে। বাদবাকি প্রায় সব কিছুই আমদানি করতে হয় হিন্দুস্থান থেকে, কিছুটা রুশ থেকে, মানে ওই রাশিয়া, তখন তো রাশিয়া ছিল না, সোভিয়েত ইউনিয়ন, ওই সাইড থেকে। আর হিন্দুস্থান বলতে বোঝাচ্ছে আমাদের এই মানে এই সাইড থেকে আর কি, এই ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান এই সাইডটা থেকে। আচ্ছা, এসব তথ্য জানবার জন্য আফগান সরকারের বাণিজ্য প্রতিবেদন পড়তে হয় না, কাবুল শহরে একটা চক্কর মারলেই হয়। ওখানে দেখলেই বোঝা যায় ওখানে কী ধরনের প্রোডাক্টগুলো আসলে বিক্রি হয়। আচ্ছা, সেসব পরের কথা। পেশাওয়ার থেকে জমরুদ দুর্গ 7.5 মাইল, 10.5 মাইল। পেশাওয়ার থেকে জমরুদ দুর্গ 10.5 মাইল সমতল ভূমি। কি বললো এখানে? পেশাওয়ার থেকে জমরুদ দুর্গ 10.5 মাইল, আমার এখানে হচ্ছে সমতল ভূমি। আচ্ছা, এটা একটা দুর্গ, হ্যাঁ, এটা একটা দুর্গ, জমরুদ দুর্গ। সেই দুর্গতে যাবে, সেখানে এক দফা পাসপোর্ট দেখাতে হলো। তারপর খাইবার গিরি সংকট,
আচ্ছা, এই যে একটা কথা এখানে আমরা দেখতে পাচ্ছি, যে এখানে বলছে যে খাইবার গিরি সংকট বা খাইবার পাস, এটা আসলে কি? আমরা একটু এটা নিয়ে আসি। জমরুদ দুর্গটা কিছুই না, এটা একটা দুর্গ। এটা 10.5 মাইল সমতল ভূমি পেশোয়ার থেকে। তো সেখানে এক দফা পাসপোর্ট দেখাতে হলো কেন? এমন অনেক জায়গায় আছে যেখানে তোমাকে পাসপোর্ট দেখাতে হবে। যেমন ধরো, আমি গত মাসখানেক আগে যখন নেপাল গিয়েছিলাম, ওখানে যখন আমি মুস্তাং যাই, ওটা চাইনিজ বর্ডারের ওইদিকে, তো আমাকে কিন্তু তখন পাসপোর্ট দেখাতে হয়েছিল ওই ঢোকার আগে। আচ্ছা, খাইবার গিরি সংকট এটা কি? এটা হচ্ছে একটা গিরিপথ। এই গিরিপথের মাধ্যমে মূলত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংযোগ সাধিত হয়েছে। পৃথিবীর প্রাচীনতম রাস্তার মধ্যে এটা একটা অন্যতম। আর আলেকজান্ডার দ্য গ্রেট ও চেঙ্গিস খান থেকে শুরু করে মুসলিম শাসকগণ তাদের বিশ্বজয়ে এই খাইবার পাসটাই ব্যবহার করেছেন। তাই এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ কৌশলের অংশ হিসেবে ব্রিটিশরা এই খাইবার পাস দিয়ে একটি ভারী রেলওয়ে নির্মাণ করে। তো এরকম আর কি। এবং ধরে যে ওই আফগানিস্তানে যে রসদ নিয়ে যেত আমেরিকান সৈন্যরা, তারাও কিন্তু এই রাস্তাটাই ব্যবহার করতো আর কি। দুদিকে 1000 ফুট উঁচু পাথরের ন্যাড়া পাহাড়। ন্যাড়া পাহাড় কেন বলছে? ন্যাড়া পাহাড় বলছে কারণ এই পাহাড়গুলোর মধ্যে আমাদের মতো এখানে অনেকেই গাছপালা এগুলো নাই আর কি। মাঝখানে খাইবার পাস। একজোড়া রাস্তা এঁকে বেঁকে একে অন্যের গা ঘেঁষে চলেছে কাবুলের দিকে। এক রাস্তা মোটরের জন্য, অন্য রাস্তা উট খচ্চর গাধা ঘোড়ার পণ্যবাহিনী বা ক্যারাভানের জন্য। ক্যারাভান মানে কি? এই যে বললো যে ঘোড়ার পণ্যবাহিনী বা ক্যারাভানের জন্য। ক্যারাভান বলতে এখানে আসলে মূলত বোঝানো হচ্ছে যে তখন এই যে উট খচ্চর গাধা ঘোড়ার পণ্যবাহিনী, তখন কিন্তু এইগুলো হচ্ছে মানুষ এভাবেই পরিবহন করত। তো ওইটার জন্য রাস্তাটার, আরেকটা হচ্ছে মোটর গাড়ির জন্য। সংকীর্ণতম স্থলে খুব ছোট জায়গায় দুই রাস্তায় মিলে 30 হাতও হবে না, মানে খুব ছোট আর কি। তো সে রাস্তা আবার মাতালের মতো টলতে টলতে এতই এঁকে বেঁকে গিয়েছে যে যে কোনো জায়গায় দাঁড়ালে চোখে পড়ে ডানে বাঁয়ে পাহাড়, সামনে পিছনে পাহাড়। আমরা বুঝলাম কেমন। তো দ্বিপ্রহর সেই সূর্য, সে দ্বিপ্রহর সূর্য সেই নরককুণ্ডে সোজা নেমে এসেছে। দ্বিপ্রহর মানে কি? আগেকার দিনে প্রহরে হিসাব করা হতো। ভোর 6টা থেকে প্রহর শুরু হতো, 3 ঘন্টায় একটা প্রহর। 6টা থেকে 9টা প্রথম প্রহর, 9টা থেকে 12টা দ্বিতীয় প্রহর। মনে করো দুপুর 12টায় ভয়ঙ্কর গরম, মাথার উপর সূর্য, নরককুণ্ডে সোজা নেমে এসেছে। তাই নিয়ে চতুর্দিকের পাহাড় যেন লোফালুফি খেলছে। মানে লেখকের কল্পনায় যে সূর্যটা যেন বলের মতো এসেছে এবং পাহাড়গুলো ওগুলো নিয়ে খেলছে বলের মতো। অবাক হয়ে দেখছি সেই গরমে বুখারার পুস্তিন ব্যবসায়ীরা, ফার মানে হচ্ছে মূলত তারা হচ্ছে জ্যাকেট ব্যবসায়ী আর কি, 2 ইঞ্চি পুরু লোমওয়ালা চামড়ার ওভারকোট গায়ে দিয়ে খচ্চর খেদিয়ে, খচ্চর কি? এটা হচ্ছে গাধা আর ঘোড়ার একটা সংকর জাত, ভারতবর্ষের দিকে চলেছে। সর্দারজিকে রহস্য সমাধানের অনুরোধ জানালে, মানে কাহিনী কি এটা জিজ্ঞেস করলো ড্রাইভারকে, তখন তিনি বললেন, যাদের অভ্যেস হয়ে গিয়েছে তাদের পক্ষে সত্যই এরকম পুরু জামা এই গরমে আরামদায়ক। বাইরে গরম ঢুকতে পারে না, শরীর ঠান্ডা রাখে। ঘাম তো আর এদেশে হয় না, আর হলেই বাকি। এরা তার থোড়াই পরোয়া করে, মানে এরা দে ডোন্ট কেয়ার। এটুকু বলতেই দেখলুম গরমের হলকা মুখে ঢুকে সর্দারজির গলা শুকিয়ে দিল। গল্প জমাবার চেষ্টা বৃথা। ভয়ঙ্কর বাতাস ওখানে, খুব গরম বাতাস। তো কত দেশের কত রকমের লোক পণ্যবাহিনীর সঙ্গে সঙ্গে চলেছে, কত ঢঙের টুপি, কত রঙের পাগড়ি, কত যুগের অস্ত্র গাদা বন্দুক থেকে আরম্ভ করে আধুনিকতম জর্মন মাউজার। আচ্ছা, অস্ত্র গাদা বন্দুক থেকে শুরু করে জর্মন মাউজার, এটা কি বোঝাচ্ছে? অস্ত্র গাদা বন্দুক তো বুঝলাম, বিভিন্ন রকমের অস্ত্র গাদা বন্দুক। জর্মন মাউজারটা কি? জর্মন বলতে এখানে জার্মান বোঝানো হচ্ছে। এটা জার্মানের একটা অস্ত্র তৈরির কারখানা, যেটা নাম হচ্ছে মাউজার। এটা এইভাবে লেখে ওরা, এই যে ঠিকঠাক লিখলাম তো আমি? হ্যাঁ, ঠিক আছে, এরকমই মাউজার। সো পল মাউজারটার প্রতিষ্ঠাতা ছিলেন এবং এটা ডিজাইনকৃত রাইফেল ও পিস্তল সারা পৃথিবীতে এখনও বিক্রি হয়, খুব ফেমাস এটা। তো দামেস্কের বিখ্যাত সুদর্শন তরবারি সুপারি কাটার জাতির মতো জামধর মোগল ছবিতে দেখেছিল। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে মানে খুব একটা দামেস্কের মানুষদের, মানে সিরিয়ার ওখানে, সো বিখ্যাত একটা সুদর্শন তরবারি যেটা একটা সুপারি কাটে যেই জাতি দিয়ে, ওটার মতো দেখতে অনেকটা। এই জমধর এটার নাম। এটা মানে দেখতে খুব সুন্দর একটা ধারালো অস্ত্র আর কি। তো বাস্তবে দেখলাম হুবহু সেই রকম গোলাপি সিল্কের কোমর বন্ধে গোজা। আচ্ছা, কোমর বন্ধ মানে যে তাদের বেল্ট টাইপ একটা ড্রেসের মধ্যে একটা বেল্ট টাইপ থাকে আফগানদের, তো ওটার মধ্যে তারা ওটা ঢুকিয়ে রেখেছে অস্ত্রটা। কারো হাতে কানজোখা পেতলে বাঁধানো লাঠি, কারো হাতে লম্বা ঝকঝকে বর্ষা। মানে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে নানা রকম, বলতে পারো যে মানুষের কাছে এখানে অস্ত্র টস্ত্র দেখতে পাচ্ছে, সেই বর্ণনাই করছে। উপরের পিঠে উটের পিঠে উট হয়ে গেছে, উটের পিঠে পশমে রেশমে বোনা কত রঙের কার্পেট, কত আকারের সমোভার। সমোভার জিনিসটা কি?
সামোভার হচ্ছে মূলত যদি একটা রাশিয়ান ওয়ার্ড, এটা আসলে আমরা দেখতে পাই যে গরম পানির পাত্র বিশেষ। এক্স্যাক্টলি ওয়ার্ডটার অরিজিন রাশিয়ান কিনা আই এম নট শিওর, কিন্তু এটা দিয়ে মূলত বোঝায় গরম পানির পাত্র। বস্তা বস্তা পেস্তা বাদাম আখরোট কিশমিশ আলু বুখারা চলেছে হিন্দুস্তানের বিরিয়ানি পোলাওয়ের জৌলুস বাড়াবার জন্য। আরও চলেছে শুনতে পেলাম কোমর বন্ধের নিচে ইজেরের ভাঁজে। ইজেরের ভাঁজে বলতে এখানে বোঝাচ্ছে ওই ধরো তোমার ওই জ্যাকেটের ভাঁজের মতো এমন আর কি, পুস্তিনের লাইনিংয়ের ভিতরে, এটা হচ্ছে জ্যাকেটের ভাঁজের ভিতরে ইজেরের ভাঁজে, মানে একদম ভিতরে আফিং আর হাসিস না কোকেনি আরও কত কিছু। আফিং তো হচ্ছে একটা নেশাজাতীয় দ্রব্য, আর হাসিসও হচ্ছে একটা নেশাজাতীয় দ্রব্য, গাজার মতো অনেকটা। আর কোকেইন তো ভয়ঙ্কর জিনিস, নেশাজাতীয় দ্রব্য। হ্যাঁ, এবং এগুলোও যেন আছে অনেকের কাছে এমন, এবং সবাই চলেছে অতি ধীরে অতি মন্থরে, মানে খুব স্লোলি। পাঠান দুবার বলেছিলেন, আমি তৃতীয়বার সেই প্রবাদ শপথরূপে গ্রহণ করলুম, হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা। সো এই কথাটাকেই মনের মাঝে ধারণ করে সে ভাবছে যাক স্লো যাক। কে বলে বিংশ শতাব্দীতে অলৌকিক ঘটনা ঘটে না? আমরা সকল সমস্যার সমাধান করেই যেন ধরাম করে, আমার সকল সমস্যার সমাধান করেই যেন ধরাম করে শব্দ হলো। কাবুলি তড়িৎ গতিতে চোখের ফেটা খুলে আমার দিকে বিবর্ণ মুখে তাকালো। চোখের ফেটা খুলে মানে একদম চোখটা বড় বড় করে তাড়াতাড়ি করে সে আমার দিকে তাকালো। কাহিনী হলো কি, তার পাশে যে আফগান যেই মানে কাবুলের যেই যাত্রীটা ছিল সে, তো আমি সর্দারজির দিকে তাকালুম। তিনি দেখে অতি শান্তভাবে গাড়িখানা একপাশে নিয়ে দাঁড় করালেন। বললেন, টায়ার ফেসেছে, প্রতিবারই হয়, এই গরমে না হয় বিচিত্র। প্রয়োজন ছিল না, তবু সর্দারজি আমাদের স্মরণ করিয়ে দিলেন যে খাইবার পাসের রাস্তা দুটো সরকারের বটে, কিন্তু দুদিকের জমি পাঠানের। সেখানে নেমেছ কি মরেছ। অর্থাৎ ওখানে দেখা যায় যে অনেক সময় তোমার ওরা চুরি ডাকাতি করে থাকে, তো আড়ালে আবডালে পাঠান সুযোগের অপেক্ষায় ওত পেতে বসে থাকে। নামলেই কড়াক পিতৃ, মানে একদম শেষ করে ফেলবে। তারপর কি কায়দায় সব কিছু হরণ করে তার বর্ণনা দেবার আর প্রয়োজন নেই। তো পাঠান যাতে ঠিক রাস্তার বুকের উপর রাহাজানি না করে তার জন্য খাইবার পাসের দুদিকে যেখানে বসতি আছে সেখানকার পাঠানদের ইংরেজ 2 টাকা করে বছরে খাজনা দেয়। বুঝো, ইংরেজরা খাজনা দিত যাতে ওরা এই রাহাজানি না করে। রাহাজানি শব্দের মানে হচ্ছে লুটতরাজ আর কি, চুরি ডাকাতি। পরে আরেকটি শর্ত অতি কষ্টে আদায় করেছে, আফ্রিদি আফ্রিদিতে ঝগড়া বাঁধলে রাস্তার এপারে ওপারে যেন বন্দুক না মারা হয়। মানে ধরো এদের মধ্যে যেন ঝগড়া করেছে তখন যেন মানে ওরা যাতে গোলাগুলি না করে, এটা আর কি। যাই হোক, মোটর আবার চললো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেকে মনে হতে পারে যে কানজোখা মানে কি, না কানজোখা মানে হচ্ছে কাত পরিমাণ। আচ্ছা, আফ্রিদি আফ্রিদিটা কি এটা একটু বলি আবার, যে আফ্রিদি আফ্রিদিটা নিয়ে অনেকের কনফিউশন হতে পারে। মানে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের একটা উপজাতি আর কি আফ্রিদি। পশ্চিম পেশোয়ারের প্রায় 1000 বর্গমাইল ব্যাপী এদের বাস। ওটাই বলা হচ্ছে যে তাদের মধ্যে যদি ঝগড়া বাঁধলে তারা যাতে আবার গোলাগুলি না শুরু করে। যাই হোক, মোটর আবার চললো। কাবুলির গলা ভেঙে গিয়েছে, তবু বিড়বিড় করে যা বলছিলেন তার নির্যাস, মানে তার অর্থটা, কিচ্ছু ভয় নেই সাহেব, কালই কাবুল পৌঁছে যাচ্ছি। সেখানে পৌঁছে গড় করে কাবুল নদীতে ডুব দেব, বরফ গলা হিমজল পাহাড় থেকে নেমে এসেছে, দিল জান কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। আমি বললাম, আপনার মুখে ফুল চন্দন পড়ুক, মানে আল্লাহ আপনার কথা কবুল করে নেক, এমন এটা একটা এক্সপ্রেশন আর কি বাংলায়। হঠাৎ দেখি সামনে কি মরিচিকা, সমস্ত রাস্তা বন্ধ করে গেট কেন। মোটর থামলো, পাসপোর্ট দেখাতে হলো, গেট খুলে গেল। আফগানিস্তানে ঢুকলাম, বড় বড় হরফে সাইনবোর্ডে লেখা। কাবুলি বললেন, এখানে কি লেখা জানো? দুনিয়ার সব পরীক্ষা পাশ করার চেয়ে বড় পরীক্ষা খাইবার পাস পাশ করা। আলহামদুলিল্লাহ, খুদাকে ধন্যবাদ, কারণ তারা খাইবার পাসে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় নাই। এটা খুবই ডেঞ্জারাস একটা রাস্তা। আমি বললুম, আমিন। খাইবার পাস তো দুঃখে সুখে পেরুলুম এবং মনে মনে আশা করলুম এবার গরম কমবে। কমলো বটে, কিন্তু পাসের ভিতর পিচ ঢালা রাস্তা ছিল, তা সে সংকীর্ণ হোক আর বিস্তীর্ণই হোক, এখন আর রাস্তা বলে কোনো বালাই নেই। মানে এতক্ষণ তো খাইবার পাসে তো রাস্তা দিয়ে এসেছে, এখন যেটা দিয়ে যাচ্ছে ধরো যে মানুষ চলতে চলতে যে একটা রাস্তার মতো হয়ে যায় না, ঘাসের উপর দিয়ে গেলে ওইরকম। হাজারো বৎসর লোক চলাচলের ফলে পাথর এবং অতি সামান্য মাটির উপর যে দাগ পড়েছে তারই উপর দিয়ে মোটর চলল। এই দাগের উপর দিয়ে পণ্যবাহিনীর যেতে আসতে কোনো অসুবিধা হয় না, কিন্তু মোটর আরোহীর পক্ষে যে কতদূর পীড়াদায়ক হতে পারে তার খানিকটা তুলনা হয় বীরভূম বাঁকুড়ায় ডাঙা ও খোয়াইয়ে রাত্রিকালে গরুর গাড়ি চড়ার সঙ্গে। একটা একটা করে আমরা বোঝাই। বীরভূম কি, বাঁকুড়া কি? বীরভূমে কিন্তু শান্তিনিকেতন অবস্থিত, আর সৈয়দ মুজতবা আলীর সঙ্গে কিন্তু শান্তিনিকেতনের একটা গভীর সম্পর্ক রয়েছে, যেহেতু তিনি সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরের স্টুডেন্ট ছিলেন। বাঁকুড়া কি? বাঁকুড়া হচ্ছে তোমার, এটাও হচ্ছে পশ্চিমবঙ্গের একটা জেলা। তো ওখানে এরকম খুব ভাঙাচোরা রাস্তা, তো ওই সময় ওখানে যখন গরুর গাড়িতে রাত্রেবেলা মানুষ যাইতো, আর যদি সেই গাড়িটা 20 মাইল বেগে চলে, গরুর গাড়ি তো অনেক স্লো চলে, বা যদি সেটা 20 মাইল বেগে চলতো, মানে বেশ ফাস্ট, এবং ভিতরে কোনো খড়ের পুরু তোষক টোষক না থাকে,
আর যদি ছোট বড় নুড়ি দিয়ে একদম রাস্তা ছেয়ে ফেলা হয় তাইলে যেমন লাগবে, মনে করো মনে হয় যে পিঠ টিট ভেঙে গেছে, তাদের কাছেও এমনটা মনে হচ্ছে। আচ্ছা, লান্ডিকোটাল থেকে দক্কা 10 মাইল, ওই যে দুর্গতে যাচ্ছে আর কি, দক্কা দুর্গ। লান্ডিকোটালটা কি? এটা হচ্ছে পাকিস্তানের উপজাতি শাসিত অঞ্চলের একটা শহর। খাইবার পাসের পশ্চিমাঞ্চলের বিস্তৃত অঞ্চল জুড়ে এই শহরটা অবস্থিত। সেই মরুপ্রান্তরে দক্কা দুর্গ অত্যন্ত অবান্তর বলে মনে হলো। মাটি আর খড় মিশিয়ে পিটে পিটে উঁচু দেয়াল গড়ে তোলা হয়েছে। আশেপাশের রঙের সঙ্গে রং মিলিয়ে ফ্যাকাশে ময়লা ঘিনঘিনে হলদে রং। দেয়ালের ওপরের দিকে এক সারি গর্ত, দুর্গের লোক তারই ভিতর দিয়ে বন্দুকের নল গলিয়ে নিরাপদে বাইরের শত্রুকে গুলি করতে পারে। আসলে যেমনটা থাকে আর কি দুর্গগুলো, এটা চোখে দেখলে বুঝবা, আর একটু গুগলে সার্চ করে নিতে পারো যে দুর্গ কেমন হয় দেখতে। দূর থেকে সেই কালো গর্ত দেখে মনে হয় যেন অন্ধের উপড়ে নেওয়া চোখের শূন্য কোটর। মানে ওই দুর্গের মধ্যে যেখানে যে কালো গর্ত, যেখান থেকে গুলি করা হবে, কিন্তু সেইটা আসলে দূর থেকে দেখলে মনে হয় কোনো অন্ধ ব্যক্তির উপড়ে নেওয়া চোখের শূন্য কোটর। কিন্তু দুর্গের সামনে এসে বাঁ দিকে তাকিয়ে চোখ জুড়িয়ে গেল। ছলছল করে কাবুল নদী বাঁক নিয়ে এক পাশ দিয়ে চলে গিয়েছেন। ডান দিকে এক ফালি সবুজ আঁচল লুটিয়ে পড়েছে, মানে সবুজের সমারোহ। কাবুলি বললেন, চলুন দুর্গের ভিতরে যাই, পাসপোর্ট দেখাতে হবে, আমরা সরকারি কর্মচারী, তাড়াতাড়ি ছেড়ে দেবে, তাহলে সন্ধ্যার আগেই জালালাবাদ পৌঁছতে পারবো। জালালাবাদটা কি? এটা আফগানিস্তানের একটা শহর। এটাকে আদিনাপুর এই নামেও ডাকা হয়ে থাকে। কাবুল নদী, কুনার নদী, লাগমান দ্বীপ এগুলোর সংযোগস্থলে শহরটা আর কি। আর এমনিতে বাইরে এটা কিন্তু পাকিস্তানের নিকটবর্তী আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পনগরী। আচ্ছা, যাই হোক, দুর্গের অফিসার আমাকে বিদেশি দেখে অনেক খাতির যত্ন করলেন। দক্কার মতো জায়গায় বরফের কল থাকার কথা নয়। বরফের কল বলতে কি বোঝায়? বরফের কল বলতে বোঝা যাচ্ছে যেখানে ধরো বরফ সংরক্ষণ করে রাখা যায়, কিন্তু যে শরবত খেলুম তার জন্য ঠান্ডা জল কুজোতে কি করে তৈরি করা সম্ভব হলো বুঝতে পারলুম না। মানে অবাক হয়ে গেলেন তিনি, ওখানে কীভাবে বরফের কল। তো আফগানিস্তানের অফিসার যদি কবি হতে পারেন, তবে তার পক্ষে পীর হয়ে ভবিষ্যৎবাণী করাও কিছুমাত্র বিচিত্র নয়। এটা আসলে একটা মজা করে বললেন, কারণ কবিরা যেমন ধরো অনেক কিছু বলে, উদ্ভট কল্পনার কথা বলে বা ভবিষ্যতের কথা বলে, একইভাবে পীররাও বলে। তো এখানে আসলে পীরদের প্রতি একটু কটাক্ষ করেই তিনি কথাটাকে বলেছেন। 3-3বার চাকা ফাটলো, আর ইঞ্জিন সর্দারজির উপর গোসা করে 2বার গুম হলেন, মানে ইঞ্জিনও নষ্ট হলো। চাকা সারালো হ্যাজি ম্যানন, তদারক করলেন সর্দারজি। হ্যাজি ম্যানন সেটা ক্যারেক্টারের নাম এখানে। জালালাবাদ পৌঁছবার কয়েক মাইল আগে সর্দারজির কোমর বন্ধ, মানে বেল্ট যাই বলুন, ছিঁড়ে দুটুকরো হলো। তখন খবর পেলুম সর্দারজিও রাতকানা, মানে উনি রাতে ঠিকঠাক দেখেন না। রেডিওর কর্মচারী আমার কানটাকে মাইক্রোফোন ভেবে ফিসফিস করে প্রচার করে দিলেন, অত্যকার মতো, মানে আজকের মতো আমাদের অনুষ্ঠান এইখানেই সমাপ্ত হলো, কাল সকাল 7টায় আমরা আবার উপস্থিত হব। মানে এখানে অনুষ্ঠান বলতে বোঝাচ্ছে এই যাত্রা। তা আধ মাইলটাক দূরে আফগান সরাই। সরাই বলতে এটা আসলে বিশ্রাম বা মানে বিশ্রাম নেওয়ার যে জায়গা, সরাইখানা এমন আর কি, সেটাকে এখানে বলা হচ্ছে। বেতারের সাহেব ও আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে চললুম। বাদবাকিয়া সকলে হই হুল্লা করে গাড়ি ঠেলে নিয়ে চলল। সর্দারজি তন্নি করে বলে, মানে খুব একটু নরম করে সর্দারজি সবাইকে বলছেন, একটু পা চালিয়ে, সন্ধ্যা হয়ে গেলে সরাইয়ের দরজা বন্ধ করে দিবে। আচ্ছা, তো সরাই তো নয়, ভীষণ দুশ্মনের মতো দাঁড়িয়ে এক চৌকো দুর্গ। আচ্ছা ঠিক আছে, কী সেই দুর্গ, চলো দেখি। কর্ম অন্তে নিভৃত পান্থশালাতে। এটার মানে হচ্ছে যে কাজের শেষে যে পান্থশালা, সেখানে আমরা একটু বিশ্রাম নিব। কিন্তু এইটা বলতে আমাদের চোখে যে স্নিগ্ধতার ছবি ফুটে ওঠে, এইটার সঙ্গে এই পান্থশালার বা এই যেখানে আসলাম এই সরাইখানার কোনো মিল নেই বা সংস্রব নেই। সংস্রব হচ্ছে মিলের একটা প্রতিশব্দ। 30 ফুট উঁচু হলদে মাটির নিরেট 4খানা দেয়াল, সামনের খানাতে এক বিরাট দরজা, তার ভেতর দিয়ে উট, বাস, ডবল ডেকার মানে দোতলা বাস পর্যন্ত অনায়াসে ঢুকতে পারে। কিন্তু ভেতরে যাবার সময় মনে হয় এই শেষ ঢোকা, এ দানবের পেট থেকে আর বেরোতে হবে না। ঢুকেই থমকে দাঁড়ালুম। কত শত শতাব্দীর পুঞ্জীভূত দুর্গন্ধ আমাকে ধাক্কা মেরেছিল বলতে পারিনি, কিন্তু মনে হলো আমি যেন সে ধাক্কায় 3 গজ পিছিয়ে গেলুম। ব্যাপারটা কি বুঝতে অবশ্য বেশি সময় লাগলো না। এলাকাটা মৌসুমি হাওয়ার বাইরে, মানে ওখানে আসলে ওইরকমভাবে তোমার বৃষ্টিও হয় না, তাই এখানে কখনো বৃষ্টি হয় না, যথেষ্ট উঁচু নেই, তাই স্নোফল বা এখানে তুষারপাতও হয় না, বরফও পড়ে না।
তো আশেপাশে নদী বা ঝর্ণা নেই বলে সেখানে ধোয়া মোছার জন্য জলের বাজে খরচার কথাও ওঠে না। মানে জল এখানে একটা দুষ্প্রাপ্য বিষয়। অতএব সিকন্দর শাহী বাজিরাজ থেকে আরম্ভ করে, সিকন্দর শাহী বাজিরাজ মানে হচ্ছে রাজকীয় ঘোড়া, পরশু দিনের আস্ত ভেড়ার পাল যেসব অবদান রেখে গিয়েছে, মানে তারা আসলে ওখানে ধরো একদম নষ্ট করে গেছে টয়লেট করে, তার স্থূলভাগ মানে কিছুটা মাঝে মাঝে সাফ করা হয়েছে বটে, কিন্তু সূক্ষ্ম গন্ধ সর্বত্র এমনই স্তরীভূত হয়ে আছে যে ভয় হয় ধাক্কা দিয়ে না সরালে এগিয়ে যাওয়া অসম্ভব। মানে এত দুর্গন্ধ ওখানটাতে। সূচিভেদ্য অন্ধকার দেখছি। সূচিভেদ্য মানে কি, যেখানে সূচ পর্যন্ত বা সুই পর্যন্ত প্রবেশ করানো যায় না। মানে এটা দিয়ে মূলত বোঝানো হয় যখন অনেক ঘন, এটা বলতে সূচিভেদ এটা বোঝানো হয়। এই প্রথম সূচিভেদ্য দুর্গন্ধ শুক্লুম, মানে অনেক দুর্গন্ধ। ভোরবেলা ঘুম ভাঙলো আজান শুনে। নামাজ পড়ালেন বুখারার এক পুস্তিন সদাগর। বুখারা, এটা আসলে আমরা দেখতে পাই যে এখানে যে বুখারার এক পুস্তিন সদাগর, এখানে মূলত জায়গাটার কথা বলা হচ্ছে। যে এখানে যে আমরা বললাম না যে বুখারা, তো বুখারাটা আসলে কি? এটা উজবেকিস্তানের একটা পঞ্চম বৃহৎ শহর বলতে পারো, এবং প্রাচীন এই শহরটাই বুখারা, এটা কিন্তু ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি চর্চা, ধর্মচর্চার জন্য খুব বিখ্যাত, এবং অনেক মানে মসজিদ, মাদ্রাসা এবং স্থাপত্যকর্ম এখানে আছে। আর আমরা ইমাম বুখারির নাম জানি, যে ইসলামের কথা বললেই, ইতিহাসের কথা বললে ইমাম বুখারির কথা চলে আসে। তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন ওই জায়গাতেই। আচ্ছা, তো সেই বুখারার এক পুস্তিন সদাগর, মানে এক জ্যাকেটের এক বিজনেসম্যান, তার উৎকৃষ্ট আরবি উচ্চারণ শুনে বিস্ময় মানলুম যে তুর্কিস্তানে এত ভালো উচ্চারণ কিভাবে। বেতারওয়ালাকে জিজ্ঞাসা করাতে তিনি বলেন, আপনি নিজেই জিজ্ঞেস করুন না। আমি বললাম, কিছু যদি মনে করেন। এই সংকোচটা আমরা কেন করি? কারণ আমাদের এখানে বাংলাদেশ, ভারতে কিন্তু মানুষকে অনেক কিছু জিজ্ঞেস করে, মানুষ মাইন্ড করে। তো আমার এই সংকোচে তিনি এত আশ্চর্য হলেন যে বুঝতে পারলুম খাস প্রাচ্য দেশে অচেনা অজানা লোককে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে বাধা নেই। আচ্ছা, মানে খাস প্রাচ্য দেশে মানে এই দেশটাতে, এখানে কোনো প্রশ্ন করতে বাধা নেই। পরে জানলুম যার সম্বন্ধে কৌতূহল দেখানো হয় সে তাতে বরঞ্চ খুশি হয়। তো মোটরে বসে তারই খেই তুলে নিয়ে আগের রাতের অভিজ্ঞতার জমা খরচা নিতে লাগলুম। আচ্ছা ঠিক আছে, জমা খরচা নিতে লাগলুম বলতে বোঝাচ্ছে যে এই কথাগুলো তুলে হচ্ছে আগের রাতে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে আসলে এখন গল্প করতে লাগলো আর কি। তো চোখ বন্ধ অবস্থায় ঠান্ডা হওয়ার পর প্রথম পরশ পেলুম। খুলে দেখি সামনে সবুজ উপত্যকা। চোখ খুলে দেখে রাস্তার দুদিকে ফসলের ক্ষেত বানানটা ভুল এসেছে, হ্যাঁ, এটা হচ্ছে ক্ষেত বানান। সর্দারজি পরিচয় করিয়ে দিয়ে বললেন জালালাবাদ। তখন দুদিকেই সবুজ আর লোকজনের ঘরবাড়ি। সামান্য একটি নদী ক্ষুদ্রতম সুযোগ পেলে যে কি মোহন সবুজের লীলা খেলা দেখাতে পারে, জালালাবাদে তার অতি মধুর তসবির, একদম তসবির মানে এটার একটা প্রদর্শন বলতে পারো, বা একদম মানে ছবির মতো দেখতে পাচ্ছি। তসবির শব্দের অর্থ এমনিতে ছবি যদিও। তো মোহন মানে তো খুব সুন্দর। মোহন সবুজ বলতে এখানে আসলে বোঝানো হচ্ছে যে একটা নদী চান্স পেলেই কি সুন্দর করে প্রকাশিত হতে পারে। এমনকি যে দু চারটে পাঠান রাস্তা দিয়ে যাচ্ছিল তাদের চেহারাও যেন সীমান্তের পাঠানের চেয়ে মোলায়েম বলে মনে হলো। লক্ষ্য করলুম যে পাঠান শহরে গিয়ে সেখানকার মেয়েদের বেপরদামি নিন্দা করে তারই বৌঝি খেতে কাজ করছে। আচ্ছা, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? বিষয়টা হচ্ছে এমন যে দেখা যায় ওরা যখন শহরে কাজ করতে যায় ওরা বলে হ্যাঁ পর্দা করে না বেটি, এই সেই, কিন্তু ওদের বৌঝিরাই, মানে মেয়ে বউরাই হচ্ছে কাজ করছে এখানে খেতে, অন্য দেশের মেয়েদেরই মতো। মুখ তুলে বাসের দিকে তাকাতেও তাদের আপত্তি নেই, মানে ওই মেয়েরা তাকাতে পারে, মানে বোঝাচ্ছে যে তারা ওইভাবে পর্দা নিয়ে আসলে অতটা সিরিয়াস না। তো বেতার কর্তাকে জিজ্ঞাসা করতে তিনি গম্ভীরভাবে বললেন, আমার যতদূর জানা কোনো দেশের গরিব মেয়েই পর্দা মানে না, অন্তত আপন গায়ে বা নিজের গ্রামে তো সে মানেই না। শহরে গিয়ে মধ্যবিত্তের অনুকরণে কখনো পর্দা মেনে ভদ্রলোক হবার চেষ্টা করে, কখনো কাজকর্মের অসুবিধা হয় বলে গায়ের রেওয়াজি বজায় রাখে। তো আমি জিজ্ঞাসা করলাম আরবের বেদুইন মেয়েরা তারা কি করে? গাড়ি সদর রাস্তা ছেড়ে জালালাবাদ শহরে ঢুকলো। আচ্ছা, এখানে হচ্ছে একটা লাইন একটু চলে গেছে। তো আরবের বেদুইন মেয়েরা, এখানেও একটা উত্তর দেয় তখন তিনি বলেন যে তাদেরকেও তিনি দেখেছেন, তারাও হচ্ছে ওভাবে মানে যে খুব স্ট্রিক্টলি পর্দা করে এমন নয়। গাড়ির সদর রাস্তা ছেড়ে জালালাবাদ শহরে ঢুকলো। কাবুলিরা সব বাসের পেট থেকে বেরিয়ে 1 মিনিটের ভেতর অন্তর্ধান মানে হাওয়া, অদৃশ্য হয়ে গেল। কেউ একবার জিজ্ঞেস পর্যন্ত করলো না বাস ফের ছাড়বে কখন। আমার তো এই প্রথম যাত্রা, তাই সর্দারজিকে শুধালাম, মানে জিজ্ঞেস করলাম বাস আবার ছাড়বে কখন। সর্দারজি বললেন আবার যখন সবাই জড়ো হবে। জিজ্ঞেস করলাম সে কবে। সর্দারজি যেন একটু বিরক্ত হয়ে বলেন, আমি তার কি জানি, সবাই খেয়ে দিয়ে ফিরে আসবে যখন তখন। তো বেতারকর্তা বললেন ঠায় দাঁড়িয়ে করছেন কি, আসুন আমার সঙ্গে। আমি শুধালাম, জিজ্ঞেস করলো আর সব গেল কোথায়, ফিরবেই বা কখন। তিনি বলেন ওদের জন্য আপনি এত উদ্বিগ্ন হচ্ছেন কেন? আপনি তো ওদের মাল জানের জিম্মাদার নন।
আমি বললুম, তা তো নই, কিন্তু যেরকমভাবে হুট করে সবাই নিরুদ্দেশ হলো, তাতে তো মনে হলো না যে ওরা শিগগির ফিরবে। আজ সন্ধ্যায় তাহলে কাবুল পৌঁছবো কী করে? বেতারকর্তা বললেন, সে আশা শিকেই তুলে রাখুন। শিকেই তুলে রাখুন মানে হচ্ছে সে আশা আপনি বাদ দেন। এদের তো কাবুল পৌঁছবার কোনো তাড়া নেই। বাস যখন ছিল না তখন ওরা কাবুল পৌঁছতো 15 দিনে, এখন 4 দিন লাগলেও তাদের আপত্তি নেই। তো জালালাবাদে পৌঁছেছে, এখানে সকলেরই কাকা মামা শালা কেউ না কেউ আছে, তাদের তত্ত্ব তালাশ করবে, খাবে দাবে, তারপর ফিরে আসবে। তত্ত্ব তালাশ মানে হচ্ছে খোঁজ খবর, মানে মোট কথা ওই যে যারা নামছে এইভাবে যে দেখলাম হাওয়া হয়ে গেছে, ওদের আত্মীয় স্বজন আছে এদিকে, ওরা ওদের সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে আসবে। মোটর ছাড়লো অনেক বেলায়, কাজেই বেলাবেলি করে, বেলাবেলি মানে দিন থাকতে থাকতে কাবুল পৌঁছাবার আর কোনো ভরসাই রইল না। পেশাওয়ার থেকে জালালাবাদ 100 মাইল, জালালাবাদ থেকে কাবুল আরও 100 মাইল। শাস্ত্রে লেখে, মানে যে বলা হয় সাধারণত, সকলে সকালে পেশোয়ার থেকে ছেড়ে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছবে, পরদিন ভোরবেলা জালালাবাদ ছেড়ে সন্ধ্যায় কাবুল। তখনই বোঝা উচিত ছিল যে শাস্ত্র মানে অল্প লোকেই। পরে জানলুম একমাত্র মেল বাস ছাড়া আর কেউ শাস্ত্র নির্দিষ্ট বেগে চলে না। মেল বাস কি? যেই বাসের মধ্যে হচ্ছে তোমার একই সাথে চিঠি যায় এবং একই সাথে সেখানে মানুষও যায়, শুধু সেটাই হচ্ছে আসলে এই টাইমিংটা মেনটেন করতে পারে, আর কেউই এই টাইমিংটা মেনটেন করতে পারে না। সন্ধ্যা কাটলো নালার পারে, একটা বোঝালো যে একটা খুবই সরু নদী টাইপ বা একটা নালা গিয়েছে ওটার পারে। নার্গিস বনের এক পাশে, একটা ফুল নার্গিস ফুল, ওই বনের এক পাশে চিনার মর্মরের মাঝখানে। চিনার এটাও হচ্ছে আসলে এক ধরনের, চিনার এটা এক ধরনের মানে ফল বলতে পারো আর কি, ঠিক আছে? তো চিনার মর্মরের মাঝখানে সূর্যাস্তের শেষ আভাটুকু চিনার পল্লব থেকে, মানে চিনার গাছের পাতা থেকে মুছে যাওয়ার পরে ডাক বাংলার খানসামা, যিনি হচ্ছেন খাবার টাবার পরিবেশন করেন, আহার দিয়ে গেল। খেয়ে দিয়ে সেখানেই চারপাই আনিয়ে শুয়ে পড়লুম। চারপাই মানে কি? চারপাই মানে হচ্ছে চৌকি। তো সেইটা এনে এখানেই শুয়ে পড়লো। শেষ রাত্রে ঘুম ভাঙলো অপূর্ব মাধুরীর মাঝখানে। অপূর্ব মাধুরী বলতে মানে খুব সুন্দর, ওখানে আসলে মানে খুব ভালো লাগলো একটা জিনিসে কি, হঠাৎ শুনি নিতান্ত কানের পাশে জলের কুলুকুলু শব্দ, আর আমার সর্বদেহ জড়িয়ে নাক মুখ ছাপিয়ে কোন অজানা সৌরভ সুন্দরীর মধুর নিঃশ্বাস, মানে খুব সুন্দর স্মেল চারিদিকে। শেষ রাত্রে নৌকা যখন বিল ছেড়ে নদীতে নামে, তখন যেমন নদীর কুলুকুলু শব্দে ঘুম ভেঙে যায়, জানালার পাশে শিউলি গাছ থাকলে শরতের অতি ভোরে যেরকম তন্দ্রা টুটে যায়, এখানে তাই হলো। মানে বলছে যে একদম খুব সুন্দর করে ঘুমটা ভেঙে গেল, কিন্তু দুয়ে মিলে গিয়ে। এ সঙ্গীত বহুবার শুনেছি, কিন্তু তার সঙ্গে এহেন সৌরভ সোহাগ জীবনে আর কখনো পাইনি। হ্যাঁ, এরকম সাউন্ড উনি আগেও শুনেছেন, কিন্তু এই ধরনের সৌরভ সোহাগ তিনি এর আগে কখনো পাননি। আচ্ছা, সেই আধো আলো অন্ধকারে চেয়ে দেখি দিনের বেলার শুকনো নালা জলে ভরে গিয়ে দুই কুল ছাপিয়ে নার্গিসের পা ধুয়ে দিয়ে ছুটে চলেছে। মানে সেই শুকনো নালাটাতে এখন জল চলে এসেছে, কারণ এখানে এখন জোয়ার, পূর্ণ জোয়ার, এবং এই নার্গিসের বনটাকেও সে একদম ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। বুঝলুম নালার উজানে দিনের বেলায় বাদ দিয়ে জল বন্ধ করা হয়েছিল। আচ্ছা, দিনের বেলায় বাদ দিয়ে জল বন্ধ করা হয়েছিল উজানে, এখন সেটা কি হয়েছে? এখন হচ্ছে সেটা ছেড়ে দেওয়া হয়েছে। তো ভোরের আজানের সময় নিমলার বাগানের পালা, বাঁধ খুলে দিতেই নালা ছাপিয়ে জল ছুটেছে, তারই পরশে নার্গিস নয়ন মেলে তাকিয়েছে, এর গান ওর সৌরভে মিশে গিয়েছে। এখানে আবার কি বলছে যে নিমলার বাগানের পালা, এটা খুব ফেমাস একটা বাগান আফগানিস্তানের। সো ভোরের আজানের সময় কি হলো, বাঁধ খুলে দিতেই নালা ছাপিয়ে অনেক জল, তারই পরশে নার্গিস নয়ন মেলে তাকিয়েছে, এর গান ওর সৌরভে মিশে গিয়েছে। আর যে চিনারের পদপ্রান্তে উভয়ের সঙ্গীতে সৌরভ উচ্ছ্বসিত হয়ে উঠেছে, সে তার মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রভাত সূর্যের প্রথম রশ্মির নবীন অভিষেকের জন্য। মানে প্রভাত সূর্যের যে প্রথম রশ্মি, সেটার যে নবীন বা প্রথম যে দেখাটা হবে, সেটার অপেক্ষায় যেন সে রয়েছে। তো দেখতে না দেখতে চিনার সোনার মুকুট পরে নিল। সোনার মুকুট পরে নিল বলতে কি, চিনার ফলের ওখানে এত সুন্দর করে সূর্যের আলোটা পড়ছে, মনে হচ্ছে যেন একটা সোনার মুকুট। পদপ্রান্তে মানে পায়ের ওখানে পুষ্পবনের গন্ধ ধূপে, পুষ্পবনের গন্ধ ধূপে বলতে আর কি, মানে একদম খুব সুন্দর স্মেলে ফুলের বৈতালিক মুখরিত হয়ে উঠল। বৈতালিক শব্দটার দুটো অর্থ হয়, একটা হচ্ছে শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে সকালবেলা প্রভাত ফেরিতে, মানে বিশেষ বিশেষ প্রভাত ফেরি বলবো না, মানে বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় সকালবেলা গানটা গাওয়া হতো। আর বৈতালিকের আরও একটা অর্থ আছে হচ্ছে আগেকার দিনে রাজাদের প্রশংসা করে সকালে ঘুম ভেঙে যারা ডাকতো, ওটাকেও বৈতালিক বলতো। তো সেই বৈতালিকে মুখরিত হয়ে উঠল। কি মুখরিত উঠল? এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। প্রাত শব্দের অর্থ হচ্ছে সকাল। ভোরের নামাজ শেষ হতেই সর্দারজি ভেপু বাজাতে আরম্ভ করলেন। ভেপু কি? ভেপু হচ্ছে হর্ন। ভাবগতিক দেখে মনে হলো তিনি মনস্থির করে ফেলেছেন আজ সন্ধ্যায় যে করেই হোক কাবুল পৌঁছবেন।
চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারো। সবার জন্য অনেক শুভকামনা থাকলো।